শেষ টাইমে ব্লিডিং এক্সারসাইজ কেমন, তোমরা এই টাইপের এক্সারসাইজ আমি যেটা বলছি এর পরেও এক্সারসাইজ আছে, তবে আমি স্যাম্পল স্বরূপ দিয়ে একটা বলছি। এই নিয়ে দেখো নাক দিয়ে টানছি আর হাতটা সাইডে যাচ্ছে, মুখ দিয়ে ছাড়ছি। এরকম তোমরা 7-8 বার করতে পারো। হ্যাঁ, তারপরে তোমরা ঠিক দেখো, ঠিক এই নিচে হাত ক্রস রেখে এই নিয়ে এই তো নাক দিয়ে নেয়া, দেখো যত দূর নাক দিয়ে টেনে নিয়ে ওপরে গেলে যখন নিচের দিকে যাবে গাল দিয়ে বা মুখ দিয়ে ছাড়তে হবে। এই টাইপের এক্সারসাইজ করে তোমরা একদম হার্টটাকে স্বাভাবিক আনবে এবং এইভাবে যদি প্রতিদিনের ওয়ার্কআউটের পরে করো তাহলে কিন্তু রেজাল্ট পর প্রোগ্রেসের দিকে যাবে, ডিমোশনের দিকে যাবে না। আর নচেত শুধু কষ্ট করবে কি এত কষ্ট করছি কেন কমছে না, বিভিন্ন চোটাঘাত কেন আসছে, তোমরা উত্তর খুঁজে পাবে না। তাই আজকের যে এই ভিডিওটি তোমাদের জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ। আজ এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশের কনস্টেবলের জন্য খাটছো বা সামনে এসএসসি জিডি আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবাই খেটে চলেছি, উন্নতি একটা জায়গায় গেছে কিন্তু সেটা স্টেবল না, হয় আবার পিছিয়ে যাচ্ছে বা একটা জায়গায় এসে স্টেবল হয়ে গেছে বা দাঁড়িয়ে গেছে। বিশেষ করে ক্যালকাটা পুলিশের বা বেঙ্গল পুলিশে যারা দৌড়াচ্ছ 1600 মিটার 6:30 দৌড়াতে হবে, অনেকেই কমেন্ট করছো যে 6:40 সে দাঁড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি এমনটি হওয়ার কথা না। আমি প্রত্যেক ভিডিওয় বলেছি যদি চ্যালেঞ্জ পার্সেন্ট অর্থাৎ হ্যান্ডিক্যাপ না হয় সে কিন্তু 6:20 এমনি দৌড়াবে। যে কোনো সুস্থ ছেলে বিশেষ করে সে কিন্তু 6:30 দৌড়াতে পারবে, কিন্তু একটা জায়গায় এসে কেন আটকে যাচ্ছে সেটা অনেকেরই অজানা। এবং আজকের এই ভিডিওটি শুধু তোমরা যারা চাকরির জন্য দৌড়াচ্ছ শুধু তাদের জন্যে না, এটা কিন্তু ওভারঅল গেমের জন্যে যারা হার্ড ওয়ার্ক করে, বিশেষ করে গ্রাউন্ডে মাঠে যারা হার্ড ওয়ার্ক করে তাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে প্র্যাকটিস করি তার 3টে ফেজ আছে, 3টে পার্ট আছে। আমরা কিন্তু ফার্স্ট 2টো ফেজ বা পার্ট আমরা করি, থার্ড ফেজটা করি না। এই 3টে ফেজ, প্রথম ফেজ 2টো তোমরা করো, শুনলে বুঝতে পারবে যে আমরা কোনো ওয়ার্কআউট করার আগে আমরা কিন্তু ওয়ার্মিং আপ বা ওয়ার্ম আপ করি। কারণ বডিকে প্রস্তুত করার জন্যে মেন ওয়ার্ক করার বা আমরা 1600 মিটার দৌড়াবো তার আগে জগিং করে নিই, একটু এক্সারসাইজ করে নিই, জানি যে হঠাৎ করে যদি আমরা কোনো ওয়ার্কআউট করি তাহলে কিন্তু আমাদের হাড়ে ফেটিকনেস চলে আসবে হঠাৎ করে। সেই জন্য আমরা কি করি, ওই ওয়ার্কআউটটা করার জন্যে আমরা ওয়ার্ম আপ করি। এবং এই ওয়ার্ম আপটাও 2টো পার্ট আছে, আমরা জানি জেনারেল ওয়ার্ম আপ এবং স্পেসিফিক ওয়ার্ম আপ। জেনারেল ওয়ার্ম আপটা হচ্ছে সাধারণভাবে শরীরকে প্রস্তুত করা, এবং স্পেসিফিক ওয়ার্ম আপ অ্যাকর্ডিং টু গেম, অ্যাকর্ডিং টু ইভেন্ট। যেমন তোমাদের এটাই গেম যে 1600 মিটার দৌড়াতে হবে, এই 1600 মিটার দৌড়ানোর জন্য স্পেসিফিক কিছু ওয়ার্ম আপ আছে। আমি যেগুলো বলি যে স্প্রিন্ট ওয়ার্ম আপ করে নিতে, সেটা স্পেসিফিক ওয়ার্ম আপে পড়ে। জেনারেল ওয়ার্ম আপগুলো জগিং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে সেটা জেনারেল ওয়ার্ম আপ। এই ফার্স্ট ফেজ আমরা করে নিই, তারপর সেকেন্ড ফেজ মেন ওয়ার্কআউট হতে পারে। যারা ফুটবল খেলবে, যারা ক্রিকেট খেলবে, যারা কাবাডি খেলবে। এবং এই স্পেসিফিক ওয়ার্ম আপের কিন্তু এক্সারসাইজ আলাদা, সবার জন্য কিন্তু আলাদা। কারণ যে টাইপের গেম, যে টাইপের দৌড়ানো, সেই টাইপের এক্সারসাইজ করে নিয়ে ফিট হতে হয়। স্পেসিফিক ওয়ার্ম আপ গেল। এইবার কম্পিটিশান মেন, ধরো 1600 মিটার তোমরা দৌড়াবে, 1600 মিটারটা দৌড়াচ্ছ, এটা মেন পার্ট গেল। তাহলে 2টো ফেজ গেল। থার্ড ফেজ তোমরা সারাদিন মেন ওয়ার্কআউট করলে, মানে জেনারেল ওয়ার্ম আপ, স্পেসিফিক ওয়ার্ম আপ, তারপর মেন ওয়ার্কআউট করলে এই মেন ওয়ার্কআউট
করার পরের ফেজ যেটা, সেটা কিন্তু সবাই ছেড়ে দিচ্ছে। তার জন্যে কিন্তু পারফরমেন্সটা এক জায়গায় স্টেবল হয়ে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। সেই পার্টটা কি? সেই পার্টটা হলো যে তোমরা জানো, যখন আমরা হার্ড ওয়ার্ক করি একদম লাস্ট পার্টে কিন্তু আমাদের মাংসগুলো সব টাইট হয়ে আসে, শক্ত হয়ে আসে, বা হাত চলছে না। তুমি ধরে নাও 1600 মিটার দৌড়াচ্ছ, 1600 মিটার দৌড়ানোর লাস্ট পার্টে গিয়ে 1200 মিটার চলে গেছো মোটামুটি ঠিকঠাক, 400 মিটার যেতে পারছো না, মাসেলগুলো কামড়ে আসছে, খিস ধরে আসছে, টান ধরে আসছে। আচ্ছা, এটা তোমরা ভেবেছো কোনো দিন যে এই তো মাসেল প্রথম দৌড়াচ্ছিলাম ঠিক ছিল, এখন কেন এই টেনে ধরেছে? এটা কোনো দিন ভেবেছো? কিসের কারণে? নিশ্চয়ই কিছু ঘটে মাসেলের ভিতরে, হ্যাঁ, কোষতন্তুর ভিতরে কিছু একটা ঘটে, তাই মাসেলের কন্ট্রাকশন একদম স্লো করে দেয়, বা মাসেল কন্ট্রাকশনকে একদম হতে দেয় না, ফাস্ট হতে দেয় না। কেন এটা? এটার কারণ তোমরা শুনেছো বিভিন্ন ভিডিওয় যে আমাদের শরীর যখন হার্ড ওয়ার্ক করে, বিশেষ করে যখন মাসেল কন্ট্রাকশন ফাস্ট হয়, ফ্রিকোয়েন্সি ফাস্ট হয়, সেই সময় কিন্তু মাসেলের ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়, রক্তে ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়। এই ল্যাকটিক অ্যাসিড যখন ফর্ম হয়, ল্যাকটিক অ্যাসিডের কাজই হলো মাসেল কন্ট্রাকশনকে একদম স্লো করে দেয়া, মাসেলের যে ইলাস্টিসিটিকে রিজিড করে দেয়া। এবং এই রিজিড হয়ে গেলে সেইটা তখনই আমাদের শেষ টাইমে যতই আমরা খিস দিয়ে দৌড়াই, খুব যদি প্রেশার দিয়ে দৌড়াই, কিন্তু মাসেল চলে না, বা পা চলে না, হাত চলে না, অনেকক্ষণ ব্যাক মাসেলগুলোও টাইট হয়ে যায়। এই যে টাইট হয়ে যাওয়ার কারণ হচ্ছে মেনলি ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে তার কারণে। সেই জন্যে এই যে কুল ডাউন, আজকের যে পার্টটা আমি বলবো সেটা হচ্ছে কুলিং ডাউন বা কুল ডাউন বা লিম্বার ডাউন, যে কোনো নামে এই পার্টটাকে বলা হয় থার্ড ফেজ। এই থার্ড ফেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা প্রায় যারা নিজেরা প্র্যাকটিস করে তারা কিন্তু এই থার্ড ফেজটাকে ছেড়ে দেয়। থার্ড ফেজ ছেড়ে দিলে কি হবে সেটাই শুধু শুনে রেখে দাও। থার্ড ফেজ যদি ছেড়ে দাও, আমি দেখিয়ে দেবো কোন টাইপের এক্সারসাইজ, আজকে দেখিয়ে দেবো কোন টাইপের এক্সারসাইজ করলে তোমাদের এই ল্যাকটিক অ্যাসিড ফর্ম রিমুভ হয়ে যাবে এবং মাসেলকে আবার আগের মতো পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারবে। এবং কেন করতে হয় তার গুরুত্বটা একটু শুনে নাও। যদি কুল ডাউন না করো, তোমার এখন শীতের সময়, এটা গরমের সময় একই ব্যাপার, তোমাদের 4 ভাগের 1 ভাগ টাইম কুল ডাউনে দিতে হয়। অনেকে জানেই না 2 ঘন্টা প্র্যাকটিস করলে আধ ঘন্টা কুল ডাউন রাখতে হয়, বিশেষ করে প্লেয়ারদের ক্ষেত্রে। আর না দিনের পর দিন ল্যাকটিক অ্যাসিড, তোমরা যখন ওয়ার্কআউট শেষ হয়ে গেল, বাড়ি তাড়া থাকে, বিভিন্ন কাজ থাকে, বেরিয়ে যাচ্ছ তাড়াতাড়ি, এবং ল্যাকটিক অ্যাসিড কিন্তু রিমুভ হয়নি। কিছুটা হয়তো রিমুভ হয়েছে, বাড়ি গিয়ে ছোটোখাটো কাজ করছো, আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে, মনে হচ্ছে যেন ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু ল্যাকটিক অ্যাসিড কিন্তু এই মাসেলের থেকে যায়। সেইবার আবার পুরোপুরি রিকভারি না হয়ে আবার ওয়ার্কআউট করছি, আবার ল্যাকটিক অ্যাসিড ফর্ম হচ্ছে, আবার কিন্তু কিছু থেকে যাচ্ছে। এই করতে করতে মাসেল রিজিড হয়ে যায়। অনেকের দেখবে যে হাতের বাইসেপস মাসেল বা ট্রাইসেপ মাসেল, এইখানটায় দেখবা ভেনগুলো ফুলে ফুলে ওঠে, শিরাগুলো ফুলে। অনেকে তো এই পায়ের টিবিয়া বা ফিবিউলা বোনের উপরে, এই বোনের উপরে কিন্তু ভেনগুলো মোটা হয়ে যায়। প্র্যাকটিস করতে করতে অনেকের দেখবা মোটা হয়ে যায়। এই মোটা হয়ে যাওয়ার কারণ কি জানো? এই মোটা হয়ে যাওয়ার কারণ হলো, যখনই আমরা হার্ডওয়ার্ক করি তখনই আমাদের ব্লাড সার্কুলেশনটা অনেকটা ফাস্ট হয়ে যায়, এবং তার সঙ্গে ল্যাকটিক অ্যাসিডও ফর্ম হয়। এবং আমরা কুল ডাউন না করার জন্যে সেই ব্লাড কিন্তু আবার সুন্দরভাবে রিসাইকেল করে আবার হার্ডে চলে আসে না, অনেক যে প্রেশার দিয়ে চলে যায়, সেই ভেনগুলো মোটা হয়ে যায়। এবং আমরা কুল ডাউন না করার জন্যে কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন কুল ডাউন না করলে কিন্তু ভেনগুলো মোটা হয়ে যায়। সেই জন্যে কী করতে হবে? কুল ডাউন করতে হবে। কুল ডাউন যদি না করো তাহলে মাসেল স্টিফনেস চলে আসবে এবং চোট আঘাত, এই যে সবাই বলছে চোট 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 চোট, তোমরা ভালো করে দেখো, বা তোমরা হয়তো কুল ডাউন করোই না শেষ পার্টে, কেননা মেন ওয়ার্কআউট শেষ, এইবার 2-4টে বন্ধু নিয়ে গল্প করে তোমরা বাড়ি চলে গেলে। কিন্তু দিনের পর দিন এইভাবে যেতে তোমরা তো নিজেরা ট্রেনিং সম্পর্কে অকিবহাল নাও, তো স্বাভাবিক এটা। এবং সেই জন্যে
কুলিং ডাউন, এই কুল ডাউনের আলাদা ডিগ্রি করা যায়। যারা কুল ডাউন কোচ, বিদেশি যত টিম আছে বা আমাদের ইন্ডিয়ান যেসব জাতীয় কোচ টিমগুলো আছে, আমি বারবার বলেছি যে আমি ইন্ডিয়াতে ন্যাশনালে এক দুবার না, প্রায় 22 থেকে 23 বার জাতীয় স্তরে খেলেছি। ইন্ডিয়া ক্যাম্প করা বা জাতীয় স্তরে গোল্ড মেডেল পাওয়া বা ইন্টারন্যাশনাল খেলেছি। সেক্ষেত্রে আমি মোটামুটি ব্যাপারগুলো জানি। কুল ডাউন কোচ কিন্তু আলাদা হয় এবং কুল ডাউন নিয়ে পড়াশুনো করতে হয়। আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, কারণ আমাদের কোচিং ডিপ্লোমা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাই থেকে আমি ডিপ্লোমা করেছি, এনআইএস করেছি, এবং সেখানে আমাদের চ্যাপ্টার কুলিং ডাউন বা কুল ডাউন বা লিম্বার ডাউনের যে পার্টটা আছে, সেখান থেকে মোটামুটি অভিজ্ঞতার কথা বা দীর্ঘ অ্যাথলেটিক জীবনের মানে অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কুল ডাউন দীর্ঘদিন না করলে, বন্ধুদের সঙ্গে গল্প করছো, চলে গেছো, এইভাবে কিন্তু চলতে চলতে তোমাদের অ্যাকচুয়ালি মাসেলের স্টিফনেস চলে আসলে, মাসেলের ফ্লেক্সিবিলিটি না থাকলে, আমি বারবার বলি মাসে কয়েকটা কম্পোনেন্ট আছে ফিটনেসে, তার মধ্যে ফ্লেক্সিবিলিটি একটা কম্পোনেন্ট এবং সেটা বজায় রাখতে হয়। এবং যারা প্লেয়ার সপ্তাহে একদিন করে জিমনাস্টিক্সের একটা পার্ট রাখতে হয়। এবং কুল ডাউনটা তো অন্তত 2 ঘন্টা এক্সারসাইজ করলে 30 মিনিট করতেই হয়। তাই যেটা বলছিলাম, কুলিং ডাউনের কোচ আছে বিভিন্ন বিদেশি টিমের সঙ্গে, তাহলে কুল ডাউনটা কত গুরুত্বপূর্ণ। এবং কুলিং ডাউনের বিভিন্ন পার্ট আছে যেভাবে করতে হয়। আমরা যারা এখন বিশেষ করে অ্যাথলেটিক্স করি বা ফুটবলের সঙ্গে যুক্ত, বা তোমরা ক্যালকাটা বা বেঙ্গল পুলিশের সঙ্গে যারা এই এখন প্র্যাকটিস করছো, তাদের ফ্রি হ্যান্ড কুল ডাউন কীভাবে করতে হয় সেই পার্টটা অল্প তোমাদের স্যাম্পেল আমি মোটামুটি দেখাচ্ছি। তোমরা দেখো যে কিভাবে কুলিং ডাউন বা কুল ডাউন করতে হয়। এখানে কুল ডাউন করতে গেলে একদম ওয়াক, জগ এরকম করা যেতে পারে, বা তোমরা কিছু স্ট্রেচিং, হালকা লাইট স্ট্রেচিং করা যেতে পারে, বা তোমরা পার্টনার স্ট্রেচিং করে নিতে পারো। হ্যাঁ, এইভাবে বা কিছু ব্রিদিং এক্সারসাইজ করে নিতে হয় এরকম। বা বিদেশিদের জন্যে বলি, তোমাদের আইডিয়া রাখার জন্যে, তাদের কুলিং ডাউনের জ্যাকেট পাওয়া যায়। হট জ্যাকেট আছে, কুল জ্যাকেট আছে। জ্যাকেট পরলেই হট হয়ে যাবে, আবার জ্যাকেট পরলে সেখানে মানে একদম এয়ার কন্ডিশন জ্যাকেট আছে, পরলে ঠান্ডা হয়ে যায়। বা ওয়াক্স বাথ, সৌনা বাথ, এরকম শুনেছো তোমরা, এরকম বিভিন্ন পার্ট আছে মানে করার জন্যে, কুল ডাউন করার জন্যে। তো আজকে তোমরা দেখো যে কোন এক্সারসাইজগুলো ফ্রি হ্যান্ডে করলে তোমাদের মোটামুটি কুল ডাউন কীভাবে করতে হয়। মেন ওয়ার্কআউট শেষ, তারপরে কিভাবে কুল ডাউন করতে হয় দেখে নাও। কুল ডাউন আমি নিজে করে দেখাচ্ছি, দেখো। জগিং, এই জগিংগুলো কিন্তু এই হাত গুটিয়ে জগিংটা কম করা, হাতটাকে এরকম ছেড়ে দিয়ে শোল্ডারকে লুজ করে, আমার শোল্ডারকে লুজ করে এরকম জগিং। হ্যাঁ, একদম শোল্ডার দেখো আমি ছেড়ে দিয়ে করছি, তো শোল্ডারে এরকম ছাড়তে এরকম করলে এবার এই সাইড একদম এক সাইড বা অন্য সাইড এরকমভাবে জগিং করছো। বা এই যে রিল্যাক্স, হ্যাঁ, এরকম রিল্যাক্স যেগুলো তোমাদের ল্যাকটিক অ্যাসিড রিমুভ করতে সাহায্য করবে। বা তোমরা সাইড ওয়াইজ এরকম রিল্যাক্সে, কিন্তু ওয়ার্ম আপ পারপাস না, রিল্যাক্স পারপাস এরকমভাবে, বা আউটসাইড, এইভাবে কিন্তু এক্সারসাইজগুলো তোমরা করে নিতে পারবে। বা মাঝে মাঝে ওয়াক করা, এরকম ওয়াক করে মাঝে মাঝে করা, ঠিক আছে। এরকম অনেকক্ষণ এরকম সাইড হ্যান্ড দিয়ে আকাশের দিকে এরকম তাকিয়ে রিল্যাক্স করা। এটা কিন্তু একদম রিজিড করলে হবে না, একদম রিল্যাক্স করলে। আবার এখান থেকে ডাউন করলে এই টাইপের এক্সারসাইজ কিন্তু তোমাদের করতে হবে। তারপরে অনেক এক্সারসাইজ আছে, একটু স্ট্রেচিং, ওয়াক করতে একটু স্ট্রেচিং করে নিলে, এটা কিন্তু ওয়ার্ম আপে করে, কিন্তু ওয়ার্ম আপ না, এটা স্ট্রেচিং টাইপ, এটা কুল ডাউন পার্ট। বা এইটা একটু করে নিলে, বা একটু হেঁটে গিয়ে একটু এই পার্ট করে নিলে, আবার হেঁটে গিয়ে এই পার্ট করে নিলে, এরকম টাইপের এক্সারসাইজ
করে নিতে হবে, মাঝে মাঝে ওয়াক করতে হবে। এইভাবে তোমরা এক্সারসাইজগুলো করে নেবে। তারপরে তোমরা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ যেগুলো, বা এই যে বেন্ডিং, এই টাইপের এক্সারসাইজ, রিল্যাক্স পার্ট, এই সাইড ঠিক, আর রিডিং, এই টাইপ এক্সারসাইজগুলো তোমরা করে নিতে পারো। হ্যাঁ, তারপরে এরকম 7-8 মিনিট 10 মিনিট হাঁটা, জগিং, বিভিন্ন এক্সারসাইজ, মাঝে মাঝে হাঁটা, এরম করে নাও। তারপরে তোমরা যখনই এক জায়গায় বসে তোমরা এরকম টাইপের যে এক্সারসাইজগুলো আছে, এরকম আস্তে আস্তে বেন্ডিং, সেগুলো কিন্তু প্রেশার দেয়া না, আস্তে আস্তে বেন্ডিং, সাইড বেন্ডিং, ওয়ার্মিং আপে কিন্তু এইগুলো চলে, বা এইরকম টাইপের। হ্যাঁ, কেননা এই ব্যাক মাসেলগুলোই যে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে, এগুলো আস্তে আস্তে চাপ দেয়া, এখানে কিন্তু কোনো গতি না, সবই কিন্তু একদম লো ইন্টেন্সিটিতে করতে হবে। বা এই বসে স্ট্রেচিং, বা এই বসে স্ট্রেচিং, বা সোজা রেখে স্ট্রেচিং, এরকম বিভিন্ন রকম। বা কিছু পার্টনার স্ট্রেচিং, যদি পার্টনার স্ট্রেচিং থাকে, এটা আস্তে করে এই টাইপের, হ্যাঁ, বা এই ধরে এই টাইপের স্ট্রেচিং করে নিতে হবে। দেখবা এইগুলো আস্তে 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 খুব ভালো লাগছে। বা কিছু রিল্যাক্স টাইপ এক্সারসাইজ, যেগুলো এরকম বসে, এরকমভাবে বসে এই পায়ের পাটটা তোমাদেরকে দেখাচ্ছি। সাইড বা সামনে ঘুরি ঘুরি এই যে এইভাবে বসে এই থাইগুলো, কাপ মাসেলগুলো দোলানো, থাইগুলো দোলানো, হ্যাঁ, এই দোলানো, বা এই উপরে তুলে, হ্যাঁ, এই যে দোলানো, ঠিক আছে, এইগুলো এই তুলে এই থাইগুলো দেখো, থাইগুলো সাইড দিয়ে এই থাইগুলো দোলানো, বা এই টাইপের দোলানো, এই কিছু কিছু এক্সারসাইজ এরকম করে নিতে পারবে। এই টাইপের যদি এক্সারসাইজ করে নাও, বা তোমরা কিছু এক্সারসাইজ আছে এরকম রিল্যাক্স করা, হ্যাঁ, এই টাইপের এক্সারসাইজ করে নিলে, বা যদি পার্টনার থাকে তাহলে, হ্যাঁ, যদি পার্টনার থাকে তাহলে তোমরা এই হাতটা ধরে দুলিয়ে দেয়া, হ্যাঁ, ঝাঁকিয়ে দুলিয়ে দেয়া, বা কিছু পার্টনার স্ট্রেচিং তোমরা করে নিতে পারো। এইভাবে তোমাদের কম বেশি মিনিমাম তো 20 মিনিট তোমাদের কুলিং ডাউন এক্সারসাইজ করতে হবে। কুলিং ডাউন যদি এক্সারসাইজ করো তাহলে কিন্তু তোমরা অন্তত মাসেল এলাস্টিসিটিটা তো বজায় থাকবে, এবং ব্লাড আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এবং আমরা শীতের সময় মনে করছি যেন শরীর ঠান্ডা হয়ে গেছে, উপরের স্কিন ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অর্গানগুলো ঠান্ডা হয় না। সেই জন্য অর্গানগুলোকে একদম স্বাভাবিক অবস্থায় আনতে হবে, ল্যাকটিক অ্যাসিডকে রিমুভ করতে হবে, মেন্টাল স্ট্রেসকে কমাতে হবে, এবং শেষে কিছু ব্রিদিং এক্সারসাইজ, এরকম সব শেষ। তোমার কুলিং ডাউনের স্লো জগ, ওয়াক, বা হালকা স্ট্রেচিং, হালকা এক্সারসাইজ, বসে স্ট্রেচিং কমপ্লিট হয়ে গেছে। শেষ টাইমে ব্রিদিং এক্সারসাইজ, কেমন, তোমরা এই টাইপের এক্সারসাইজ, আমি যেটা বলছি এর পরেও এক্সারসাইজ আছে, তবে আমি স্যাম্পল স্বরূপ দিয়ে একটা বলছি। এই নিয়ে দেখো, নাক দিয়ে টানছি আর হাতটা সাইডে যাচ্ছে, মুখ দিয়ে ছাড়ছি, এরকম তোমরা 7-8 বার করতে পারো। হ্যাঁ, তারপরে তোমরা ঠিক দেখো, ঠিক এই নিচে হাত ক্রস রেখে, এই নিয়ে এই তো নাক দিয়ে নেয়া, দেখো যত দূর নাক দিয়ে টেনে
নিয়ে ওপরে গেলে যখন নিচের দিকে যাবে গাল দিয়ে বা মুখ দিয়ে ছাড়তে হবে। এই টাইপের এক্সারসাইজ করে তোমরা একদম হার্টটাকে স্বাভাবিক আনবে এবং এইভাবে যদি প্রতিদিনের ওয়ার্কআউটের পরে করো তাহলে কিন্তু রেজাল্ট পর প্রোগ্রেসের দিকে যাবে, ডিমোশনের দিকে যাবে না। আর নচেত শুধু কষ্ট করবে কি এত কষ্ট করছি কেন কমছে না, বিভিন্ন চোটাঘাত কেন আসছে, তোমরা উত্তর খুঁজে পাবে না। তাই আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি তোমাদের জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ। আর আমার চ্যানেলের সাথে থাকো। সামনে এসএসসি জিডি আছে, এসএসসি জিডির আমি তোমাদেরকে একইভাবে হেল্প করার চেষ্টা করব, যেটা তোমরা কল্পনাও করতে পারবে না, যে এমন কিছু টপিক নিয়ে আমি হাজির হব যেটা তোমাদের সব প্রায় অজানা ছিল। তা আজ এই পর্যন্ত।